ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আজকে তোমাদের যেটা হবে সেটা মডেল সেট 2 হবে, মডেল কোশ্চেন পেপার 2 হবে। তো দেখো একের দাগ থেকে শুরু করছি। প্রথম কোশ্চেন কি আছে, 100 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় কত? তাহলে একদম নরমাল একটা জিনিস, পি সমান আমাদের কত দিয়ে আছে, 100 টাকা দিয়ে আছে, ঠিক আছে। আর আর সমান আমাদের দিয়ে আছে কত, 10%। টাকাটা কোথায় যেয়ে দাঁড়াবে, মানে সমূল চক্রবৃদ্ধি আমার কত হবে, মানে সমূল চক্রবৃদ্ধি আমাদের যদি বলা হয়, সমূল চক্রবৃদ্ধি যেটা হবে আমাদের 121 টাকা। সমূল চক্রবৃদ্ধি কত হবে, 121 টাকা। তার মানে এটা সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এনটাকে যদি আমরা কি ধরি, এনটা যদি সময় ধরি, অবশ্যই এনটা আমাদের বছরে থাকবে, সেটা সমান কত হয়ে যাবে, আমাদের যে টাকাটা বেরাবে সেটা হচ্ছে আমাদের 121 বেরাবে। মানগুলো বসে দিই, পি এর মান আমাদের 100 ইন্টু 1 প্লাস আর এর মান 10 বাই 100 টু দি পাওয়ার এন সমান কত আসবে, 121। এটাই কেটে দিই, তার মানে 10 একে 11, 11 বাই 10 টু দি পাওয়ার এন সমান কত আসবে, 121 বাই 100। তাহলে কত আসবে, 11 বাই 10 টু দি পাওয়ার এন সমান কত আসবে, 11 বাই 10 তার স্কোয়ার। তার মানে আমার যে অ্যান্সারটা আসবে এন সমান 2, অপশন বি। অপশন কি বলেছে, এটা একদম সোজা একটা জিনিস, মধ্য সমানুপাতি বার করতে বলেছে। মধ্য সমানুপাতি আমরা কি জানি, রুট ওভার অফ প্রথমটা ইন্টু শেষটা, 16 ইন্টু 25 মানে কত বেরোবে, 4 5 মানে আলটিমেট 20। মধ্য সমানুপাতি মানে কি, যদি আমাদের এ বি সি যদি আমাদের ক্রমিক সমানুপাতি থাকে তাহলে আমাদের কি হয়, বি স্কয়ার সমান এসি। তার মানে বি সমান কত হবে, বি সমান আমাদের হয় রুট এসি। মধ্যম পদটা কি হবে, রুট ওভার অফ এসি। এটা গেল 2 এর দাগ, এটা গেল 2 এর দাগ। এবার দেখো আমি করাবো 3 এর দাগ। কি বলেছে, এবিসি এবং ডিএফ সাদৃশ্যকোণী ত্রিভুজ আছে, এবি ইস টু ডি দিয়েছে। সাপোজ দুটা ত্রিভুজ সাদৃশ্যকোণী, একটা ত্রিভুজ এবিসি এবং আরেকটা ত্রিভুজ যদি ডিইএফ যদি সাদৃশ্যকোণী হয়, তাহলে আমাদের কি চেয়েছে, তাদের হচ্ছে ক্ষেত্রফল কি হচ্ছে, আচ্ছা তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, আমরা কি দেখেছিলাম, ত্রিভুজ এবিসি এবং ডিইএফ যদি হয় তাহলে আমাদের কি হবে, এখানে যেমন বাহুগুলো আছে, বাহুগুলো মানে কি এবি আছে বাহু, এবি বাহু, আর একটা বাহু কি আছে, এবি বাহু বাই ডি বাহু, না এ বি স্কয়ার বাই ডি স্কয়ার হয় আমাদের, এ বি স্কয়ার বাই ডি স্কয়ার। তার মানে আলটিমেট এটা কি আসবে, এবি বাই ডি তার হোল স্কয়ার, আর এবি বাই ডি যে মানটা আছে সেটা হচ্ছে 2/3, তাহলে 2/3 তার হোল স্কয়ার, মানে অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের কত, 4:3। ব্যাস। এরপরে 4 দাগের কোশ্চেন, tan থিটা ইনটু tan 2 থিটা আমাদের কি আছে, tan থিটা ইনটু tan 2 থিটা সমান 1। তাহলে বা এটাকে আমরা কি করতে পারি, tan 2 থিটা, আচ্ছা কার মান বার করতে বলছে, sin স্কয়ার 2 থিটা প্লাস tan স্কয়ার 2 থিটা। আমার মান বার করতে বলছে sin স্কয়ার 2 থিটা প্লাস tan স্কয়ার 2 থিটা। ঠিক আছে, আমরা এখান থেকে কি করব, থিটার মানটা বার করে নেব। থিটার মানটা কিভাবে বার করব, tan 2 থিটা সমান আমি লিখতে পারি 1/tan থিটা, tan 2 থিটা সমান 1/tan থিটা, বা tan 2 থিটা সমান আমি কি লিখতে পারি, cot থিটা লিখতে পারি, বা tan 2 থিটা এই cotটাকে না পুরো কোণেতে আমরা tan এ ট্রান্সফার করলি, তাহলে tan অফ কি হবে 90 মাইনাস থিটা, tan এ tan এ ক্যান্সেল, বা 2 থিটা সমান আমাদের কত আসবে 90 মাইনাস থিটা, বা 3 থিটা আমার সমান কত আসবে 90, বা থিটা সমান 90/3, মানে আমাদের যে অ্যান্সারটা বের হবে 30 ডিগ্রি। কি বেরোলো, থিটার মান আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো তো, অতএব 2 থিটা কত হবে, নিশ্চয়ই হবে 60 ডিগ্রি। 2 থিটা কত হবে, 60 ডিগ্রি। এবার দেখো কার মান চেয়েছে, অতএব আচ্ছা এখানে তো লিখেছি sin স্কয়ার 2 থিটা, তাহলে 2 থিটার মান 60, তাহলে sin স্কয়ার 60 প্লাস কত হয়ে যাবে tan স্কয়ার 60, sin 60 এর মান কত, √3/2 তার হোল স্কয়ার, tan 60 এর মান কত, √3 তার হোল স্কয়ার। তাহলে কত বেরোবে 3/4 প্লাস 3 চলে আসবে। তাহলে আমাদের যদি লসাও করি 4, কত বেরোবে 3 প্লাস 4 3 12, মানে আলটিমেট 12 আর 3 15, 15/4 আমাদের সঠিক অ্যান্সার বেরোবে। অ্যান্সার নিশ্চয়ই আছে 15/4, ওরা পূর্ণতে দিয়ে দিয়েছে, তার মানে 3 4 12, 3 4 12 15, 3 পূর্ণ 3 এর 4, আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 5 দাগের কোশ্চেন, না খুব সুন্দর একটা কোশ্চেন। কি বলছে, একটি গোলকের অন্তর্লিখিত এবং পরিলিখিত ঘনকের আয়তন। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে এটা, এটা একটা আমার একটা গোলক, গোলকের ভেতরে কি আছে, গোলকের ভেতরে একটা ঘনক আছে। এটাতে যেহেতু আমি 2D তে আঁকছি তাই 3D টা আঁকা যাবে না, আমি আপাতত একটা বর্গক্ষেত্রের মতো আঁকছি। এইখানটা হচ্ছে 3D ভাবে ঘনকটা আছে।
এবং আরেকটা কি আছে, আচ্ছা আগে অন্তর্লিখিতটা কাইটা সেটা দিই, তারপরে আমরা পরিলিখিতটা বার করবো। আমরা যেহেতু বৃত্তের অন্তর্লিখিত পরিলিখিত বলেছি, তাই আমি বৃত্তের ব্যাসার্ধ দেবো। যে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ আর একক ধরে নিচ্ছি। আমি কি ধরছি? বৃত্তটার ব্যাসার্ধ আর একক। এবার দেখো ভালো করে, এই যে আমার ভেতরে ঘনকটা আছে তার কর্ণের দৈর্ঘ্যের সাথে এই বৃত্তের ব্যাসটা ম্যাচ করছে। তার মানে ওই যে ভেতরের ঘনকটা, যে অন্তর্লিখিত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? অন্তর্লিখিত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে? অন্তর্লিখিত ঘনকটার কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 2r একক। তাহলে এবার দেখো, এই কর্ণটার দৈর্ঘ্য যদি 2r হয়, এখান থেকে এই ঘনকটার বাহুর দৈর্ঘ্য কি করে বার করবো? দেখো, ঘনকের বাহু থেকে কর্ণ বার করতে গেলে ঘনকের কর্ণের সূত্র কি? বাহু √3। তাহলে বাহুর সাথে আমি কি করি? √3 আমরা গুণ করি। তাহলে বাহু থেকে কর্ণ বার করতে গেলে √3 দ্বারা গুণ, কর্ণ থেকে বাহু বার করতে গেলে তার মানে √3 দ্বারা ভাগ করতে হবে। কর্ণ থেকে বাহু বার করতে গেলে কি করতে হবে? √3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে অন্তর্লিখিত ঘনকটির কর্ণের দৈর্ঘ্য যদি 2r হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই হবে 2r/√3। এইটা চলে আসবে একক। 2r/√3 এটা চলে আসবে একক। তাহলে এর আমি কি করব? ওরা যেহেতু বলেছে যে আয়তনের অনুপাত, তাহলে আয়তনটা করলি অন্তর্লিখিত ঘনকের আয়তন। অন্তর্লিখিত ঘনকের আয়তন কত হবে? 2r/√3 তার হোল কিউব, মানে আলটিমেট কত বেরাবে? 8r³ √3 কিউব হচ্ছে 3√3, যেটা বেরাবে সেটা হচ্ছে ঘন একক বেরাবে। এটা একটু ভালো করে বুঝো। আমাদের যদি অন্তর্লিখিত হয়, তখন আমাদের কর্ণের দৈর্ঘ্য যা হবে এই মানে গোলকটার, তার ব্যাসের দৈর্ঘ্য তাই হবে। আচ্ছা, এখানে মনে করি বৃত্তটা লিখেছি, ওরা মনে হচ্ছে একটা গোলক দিয়েছিল, এটা গোলক লিখবে, গোলক। এবার দেখো এবার আমরা যেটা কাজ করব সেটা এবার বাইরের দিকটাকে নিয়ে কাজ করব। এবার এটা মুছে দিলাম, আমি এটা মুছে দিলাম। এবার আমরা কি করব? পুরো বাইরের দিকটা দেখাবো। দেখো, এবার যদি আমাদের এই ঘনকটাই বাইরের দিকটায় থাকে, একটা জিনিস বুঝো, এই যে ঘনকটা তার বাহুর দৈর্ঘ্য আর এই যে গোলকটা তার ব্যাস সেম হবে, ব্যাসের দৈর্ঘ্যের সাথে সেম হবে। তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে আমাদের কত হচ্ছে এখানে? 2r। তাহলে অতএব আমরা একটু লিখে দিই, পরিলিখিত ঘনকটির বাহুর দৈর্ঘ্য। দেখো, পরিলিখিত ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত হবে? পরিলিখিত ঘনকটার বাহুর দৈর্ঘ্য এটার যে ব্যাস হবে, তার মানে আলটিমেট 2r একক হবে। তাহলে পরিলিখিত বাহুর দৈর্ঘ্য বেরোবে, তাহলে আয়তন কত? আয়তন হয়ে যাবে 2r তার হোল কিউব, আর যেটা অ্যান্সার বেরোবে 8r³ ঘন একক। তার মানে দেখো, অন্তর্লিখিতের অ্যান্সার বেরিয়েছিল এটা, পরিলিখিতের অ্যান্সার বেরোলো এটা। তাহলে ওরা কি বলেছে? অন্তর্লিখিত ইজ টু পরিলিখিত, মানে আয়তনের অনুপাত আর কি, পরিলিখিত। তাহলে আয়তনের অনুপাতটা আমার কত হবে? আয়তনের অনুপাত এর দেখো 8r³/3√3 ইজ টু 8r³। এটা কেটে গেল, তাহলে কি হবে? 1:3√3, 1:3√3। অপশন সি আছে দেখো, 1:3√3, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের দাগটা ছিল ওজাইব লেখচিত্র। ওজাইব থেকে তো আমরা অবশ্যই মধ্যমা নির্ণয় করতে পারি। ওজাইব লেখচিত্র থেকে তার মানে আমাদের কি হয়ে যাবে? অপশন সি, মধ্যমা নির্ণয় করতে পারি। ব্যাস, আমাদের হয়ে গেল, এমসিকিউ সব কমপ্লিট হয়ে গেল। এবার দেখো, আমি যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগ। 2 এর দাগের আমরা কি করবো? ড্যাশ পূরণগুলো সবগুলো করে নেবো। কি বলেছে প্রথম একটা, যে বার্ষিক 6% হার সরল সুদে এত টাকা সুদ এত টাকা হলে যে সময়ে তা হলো, মানে সময়টা আমার চেয়েছে, সময়টা আমাদের যদি টি ধরলি, একদম খসড়া ভাবে করছি, তাহলে আমাদের পি এর মান কত? 900। টি এর মান আমি জানি টি, আর এর মান দিয়ে আছে 6 PTR/100। এটা আমার কি বলছে? টাকা সুদ 135 টাকা। তার মানে এইটা হচ্ছে আমাদের 135। দুটাই কেটে গেল। টি সমান আমাদের যেটা বেরোবে 135/9 × 6। 9 দিয়ে কেটে 9 কে 9, 4 5 এ 45, 3 2 এ 6, 3 5 এ 15। আমার আলটিমেট যেটা অ্যান্সার বেরোচ্ছে আমাদের 5/2 বছর। 5/2 বছর। বা এটাকে যদি আমরা একটু বছর আর মাসে করব বলি, সেটাও হবে, যেহেতু ড্যাশ পূরণ তো রেখেও দিতে পারো। না হলে এটা কত বেরোবে? 2 দুগুণে 4, 2 পূর্ণ 1 এর 2 বছর। তার মানে 2টা পুরা বছর, আর এই 1 এর 2 বছর, এটাকে যদি আমরা মাসে করতে যাই, তার মানে 1 এর 2 × 12, তার আমাদের কি হয়ে যাবে?
6 মাস ড্যাশ পূরণ আছে, এটাও লিখে দিতে পারো, এটাও বার করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো তারপরে একটা একদম ভালো একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারি যে √5 - 1 এর অনুবন্ধীকরণ। এর হচ্ছে অনুবন্ধীকরণে কি হবে, রুটের আগে সাইনটা চেঞ্জ হবে, -√5 - 1, এটা আমাদের অনুবন্ধীকরণী। বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী, বৃত্তের সকল ব্যাস আমরা লিখতে পারি ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্র বিন্দুগামী। ব্যাস ওটা হয়ে গেল, 3 দাগ হয়ে গেল। 4 দাগ, 4 দাগ হচ্ছে কত, 4 দাগ হচ্ছে হবে 89 ডিগ্রির হচ্ছে বৃত্তীয় মান কত, ও বৃত্তীয় মান একদমই জায়গাটা একদম সোজা, কি বলছে পুরো কোণের বৃত্তীয় মান আমাদের 4 দাগ। তাহলে আগে দেখতে হবে এই 89 ডিগ্রি এর পুরো কোণ কত, এর পুরো কোণ কত, পুরো কোণ হচ্ছে 1 ডিগ্রি, কারণ 90 - 89 যদি করতে যাই 90 - 89 মানে আমাদের কত বেরোলো 1 ডিগ্রি। এই 1 ডিগ্রি, এই ডিগ্রিকে বৃত্তীয় মান, এটা তো আমাদের ষষ্ঠিক মান, এটা এই মানটা তো আমাদের ষষ্ঠিক মান। এই ষষ্ঠিক মানকে বৃত্তীয় মানে করতে গেলে আমাকে কি করতে হবে, π/180 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে যদি আমরা π/180 গুণ করি, তার আলটিমেট 1 এর সাথে গুণ হলে আমাদের কি হবে, πc/180, এইটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার পুরো কোণের। আরেকটা আছে 5 কি বলেছে দেখো, একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, উচ্চতা h হলে ব্যাসার্ধ কত সেমি হবে, ব্যাসার্ধ r ধরে নিচ্ছি আমরা, কি ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে মনে করি আমরা ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি 8 সেমি। তাহলে ব্যাসার্ধ 8 সেমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে h সেমি, আয়তন দেওয়া আছে v সেমি। তার মানে আমাদের বলতে পারেনি যে স্যার এটাকে একটু উল্টি দিন, যে নিরেট যেহেতু লম্ববৃত্তাকার চোঙ πr² সমান আপনি একটা কাজ করুন, আপনি একটা v করে দিন। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করো, আমাদের r এর মান চেয়েছে, তাহলে r² সমান কত হবে, v/πh, v/πh। তাহলে এটা কি করবে, r সমান কত হবে, √of যেটা হবে v/πh, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। r সমান কত হবে, √of v/πh। তারপর একটা দেখে নাও একটু, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি, কি বলছে, যে তথ্যের সংখ্যাগুরু মান দুটি তাকে, আচ্ছা তাকে কি বলা হয়, ড্যাশ ভূইষ্ঠক, দ্বিভূইষ্ঠক তথ্য বলা হয়, তাকে বলা হচ্ছে কত, দ্বিভূইষ্ঠক তথ্য মানে তথ্য। এটা হয়ে গেল আমাদের 2 দাগ শেষ হয়ে গেল। আমরা করাচ্ছি সত্য মিথ্যা, দেখো আমাদের যেটা করাবো 3 দাগের একটা অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার না, 2 জন লোক হলেও হবে, 2 জন লোক হলে হবে। তার মানে প্রথমে একটা কি হবে, মিথ্যা, 3 জনের দরকার নেই, 2 জন লোক হলেও হবে, কোনো অসুবিধা নেই। দুইটা কি বলছে, একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সমীকরণের বীজদ্বয় অমূলদ। সমীকরণটা কি দিয়েছে, 5x² - 3x - 1 = 0। আচ্ছা দেখা যাক এই সমীকরণের বীজদ্বয় আগে দেখি বাস্তব হবে নাকি, আর বাস্তবের মধ্যে কিন্তু আমাদের সবগুলো আছে, মূলদ আছে, অমূলদ আছে, সবগুলো আছে। তাহলে দুটো বীজই অমূলদ হবে নাকি। আচ্ছা এখান থেকে আমরা একটা জায়গাও বার করতে পারি, সিদ্ধারাচার্য দেখতে পারি। সিদ্ধারাচার্য হলে কি হবে, x = -b, -b মানে কি আমাদের 3 হয়ে যাবে, প্লাস মাইনাস √of b², মানে কত, 3² 9 -4ac, তাহলে মাইনাস মানে প্লাস, 4 5 20 করতে পারি, বাই আমাদের কত করতে পারি 2a। এবার তুমি দেখো এই যে জায়গাটা রুটের ভেতরের যে জায়গাটা, এটা কত আসবে, 29 আসবে রুটের ভেতর। তো এ তো অমূলদ, এ তো রুট থেকে বাইরে বার করতে পারবো না। তার মানে আমাদের কি হবে, এই যে বীজগুলো বেরোবে সেটা দুটোই অমূলদ বেরোবে। দুটো বীজ কি বেরোতে পারে, একটা 3 + √29/2a, মানে এখানে আলটিমেট 10 করে দিচ্ছে একবার 10, তাহলে একটা বেরোবে 10, এটা একটা বেরোবে, আর 3 - √29 আমাদের 10। আমরা শুধুমাত্র একদম প্রথমে কোশ্চেনটা দেখেও বুঝতে পারতাম, আমরা b² - 4ac টাকে দেখে নিতাম। এ যদি রুট থেকে মানে একটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে অমূলদ হবে না, আর যদি পূর্ণবর্গ না হয়, মানে এই যে 29টাকে আমাদের বাইরে বার করানো যাচ্ছে না রুটে, তার মানে আমাদের বীজ দুটো যেটা আসবে সেটা হচ্ছে অমূলদ। ওটা যেটা কি বলেছে যে বীজ দুটি অমূলদ, একদম এই কোশ্চেনটা আমাদের কি বলেছে, এটা আমাদের সত্য বলেছে। এরপর দেখো 3এরটা কি বলেছে, 3এর কোশ্চেনটা কি বলেছে, যে একটি বৃত্তের অন্তস্থ একটা বিন্দু P, অন্তস্থ বিন্দু মানে কি, কোন একটা বৃত্ত তার অন্তস্থ বিন্দু P, মানে এই বিন্দুটা হচ্ছে P। তাহলে বৃত্তের যখন আমি স্পর্শক অঙ্কন করব, ওরা বলছে P বিন্দু, আর এটা কি করে স্পর্শক হতে পারে, অত ভেতর দিকে চলে যাচ্ছে। স্পর্শক হতে গেলে তো আমাদের বৃত্তের উপরে কোনো বিন্দু দরকার, তবে তো সেটা স্পর্শক হবে। বৃত্তের উপরে হলে স্পর্শক, কারণ মানে ভেতরে হলে হবে না। ওরা বলেছে না যে আমাদের অন্তস্থ একটা বিন্দু কি, অন্তস্থ বিন্দু হওয়া চলবে না, বহিস্থ বিন্দু হলেও হবে না, আমাকে কি করতে হবে, বৃত্তের ওপর বিন্দুটা হতে হবে। তার মানে এই যে জায়গাটাও আছে সেটাও কিন্তু আমাদের বলে দিয়ে আছে মিথ্যা। এরপরে দেখো সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হচ্ছে। একদম ভালো একটা কোশ্চেন, 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে কি হচ্ছে 60 ডিগ্রি। ছবিটা আগলেই বুঝতে পারবে, মনে করো আমাদের একটা
জায়গা ছিল, এটা আমাদের মনে করো কি বলছে, আমাদের 30 ডিগ্রি ছিল, এটা আমাদের 30 ডিগ্রি ছিল। এরপর আমাদের কি হচ্ছে, 30 ডিগ্রি চলে আসছে, বেড়ে যাচ্ছে, তাহলে 30 ডিগ্রিটা আমার কত হলো, 60 ডিগ্রি। তাহলে ছায়ার দৈর্ঘ্য আগে কি ছিল, পুরোটা ছিল, আমাদের কি হবে, ছায়ার দৈর্ঘ্য কমবে না? তাহলে এটা তোমরা মনে রাখবে, অ্যাঙ্গেল যত বাড়বে তত আমাদের ছায়ার দৈর্ঘ্য কমবে, অ্যাঙ্গেল যত বাড়বে ছায়ার দৈর্ঘ্য কমবে। ওরা কি বলেছে, ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেটা তাহলে কি হবে, হ্রাস পায়। অ্যাঙ্গেল যত বাড়বে, তুমি দেখো এখানে 30 ডিগ্রি ছিল, আমাদের যত অ্যাঙ্গেল বাড়ছে, অ্যাঙ্গেল বাড়বে মানে কি সামনের দিকে আসবে, তাহলে যত বাড়ছে আমাদের কি হচ্ছে, ছায়ার দৈর্ঘ্য কি হচ্ছে, কমছে, কমতে আসছে, তার মানে হ্রাস পাই হবে, তার মানে এই জায়গায় বৃদ্ধি পাই দিয়েছে, তার মানে এটা হবে মিথ্যা। দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান হলে তাদের আয়তনের অনুপাত উচ্চতাদের অনুপাত সমান। ঠিক আছে, আয়তনের অনুপাত দেখে নিয়ে যাক, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আয়তনের অনুপাত কি, আমি একটা আয়তন ধরে নিচ্ছি V1, এর সাপেক্ষে একটা আয়তন বার করবো, আর একজনের আয়তন বার করছি V2। যার V1 আয়তন লিখছিলাম তার কিন্তু আমি চেঞ্জ করছিলাম, ব্যাসার্ধ R1 লিখছিলাম, উচ্চতা H1, একদম আমি লিখছিলাম, একদম MCQ এমনি ভাবে করাচ্ছি। এবার যার আয়তন V2 লিখছিলাম তার আমি কি করছিলাম, ব্যাসার্ধ R2 লিখছিলাম, উচ্চতা H2 লিখছিলাম। তাহলে এই যে V1 সেটা সমান কি হবে, 1/3 পাই R1 স্কয়ার H1। আর এর ক্ষেত্রে কি হবে, আচ্ছা ওরা কি বলেছে, ব্যাসার্ধটা নিশ্চয়ই সমান বলেছে, ব্যাসার্ধ সমান মানে দুটারই ক্ষেত্রে আর আমি নিচ্ছি, দুজনেরই হচ্ছে আর নিচ্ছি, তাহলে কি ব্যাসার্ধ সমান বলছে, তাহলে এটার ক্ষেত্রে কি 1/3 পাই R স্কয়ার H2। এবার তুমি দেখো এই দুজনের যদি অনুপাত করো, V1 বাই যদি V2 করো, তাহলে 1/3 পাই R স্কয়ার H1 বাই 1/3 পাই R স্কয়ার H2 হবে। দেখো এটাই কেটে যাচ্ছে না, আমাদের কি পড়ে থাকছে, H1 বাই H2। তার মানে দেখো আয়তনের অনুপাতটা ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে উচ্চতার অনুপাতের সাথে সমান, একদম এটা সত্য বলেছে, এটা একদম আমাদের কি বলেছে, সত্য বলেছে। আরেকটা কোশ্চেন আছে আমাদের, তাহলে আমাদের সত্য মিথ্যা শেষ হবে। কি বলছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 4.5। ভালো একটা কোশ্চেন, প্রথম 5টি মৌলিক, আচ্ছা মৌলিক সংখ্যা দেখা যাক, মৌলিক সংখ্যা প্রথম 5টা কে হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হবে না, 5 হতে পারে, 6 হবে না, 7 হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে, আর কি হতে পারে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, এরপরে আমাদের 11 হতে পারে। এটা বাই কত হবে, বাই কত হবে, বাই 5 হবে। তাহলে কত হচ্ছে দেখা যাক, 7 3 10, 10 5 15 দিয়ে 17, 17 আর 10 27 কি 28 বাই 5। তাহলে কত বেরাবে, 5 5 25 আর 30, 5 6 30, আমার কত বেরাবে 5.6 বেরানোর কথা। ওরা কি বলেছে 4.5, তার মানে এটা কি বলেছে, এটা মিথ্যা বলেছে। ঠিক আছে, পরপর 5টা মৌলিক সংখ্যা দেখো, 2 হবে প্রথম মৌলিক সংখ্যা, 3 হবে, 4 হবে না, 5 হবে, 6 হবে না, 7 হবে, 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে। আর গড় মানে কি, যতগুলো সংখ্যা করবে তত দ্বারা ভাগ, তাহলে বাই 5। তাহলে কত হলো, 7 3 10 5 15, 15 আর 2 কত 17, 17 আর 10 27, 28 বাই 5 মানে 5.6। তার মানে ওরা কি বলেছিল, ওরা বলেছিল 4.5, তার মানে এটা হয়ে গেল মিথ্যা। দেখো এরপরে যেটা হবে সেটা হচ্ছে 4 দাগের 1। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত যে একটা টাকা দিয়ে আছে 2000 টাকার আছে, এখানে আবার টাকাটা যেটা দিয়ে আছে আসল কত, আসল যেটা আছে না, আসল যেটা আছে সেটা হচ্ছে 2000 টাকা, আসলটা 2000 টাকা আছে। আচ্ছা সুদের হার কত আছে, সুদের হার কত আছে, সুদের হার যেটা আছে সেটা হচ্ছে 6%। এবার আমাদের দরকার সময়টা, সময়টা ওদের কত থেকে কত দিয়েছে, 1 জানুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত দিয়েছে। আচ্ছা 1 জানুয়ারি, 1 জানুয়ারি কত দিচ্ছে, জানুয়ারি হচ্ছে 31, ফেব্রুয়ারি 28, মার্চ এপ্রিল আর কত মে পর্যন্ত দিয়েছে 27 মে। তার মানে আলটিমেট এখানে একটা কম হয় 26। তাহলে কত বেরাচ্ছে একটু দেখে নাও, এটা কিন্তু কিসে বেরাচ্ছে, এটা অবশ্যই দিনে বেরাচ্ছে। দেখা যাক, 8 একে 9 একে 10 6 16 6 হাতে 1, 2 একে 3 3 6 3 9, 10 11 3 14, এতদিন। এটাকে তাহলে আমরা কি করবো, বছরে করে নেবো, দিনকে যদি বছরে করতে হয় 365 দ্বারা ভাগ করতে হবে, এত বছর। আচ্ছা এবার আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে সুদ কত হবে, তাহলে সুদ সমান কত, পিটিআর বাই 100, সুদ সমান পিটিআর বাই 100, পি এর মান কত, পি এর মান 2000 টাকা, টি এর মান কত 146 বাই 365, আর এর মান কত, আর এর মান 6 বাই কত চলে আসবে 100, দুটা শূন্য দুটা শূন্য। আচ্ছা এবার যদি করে 5 দিয়ে, 5 7 35 36, 5 3 15, 5 4 20, 73 দিয়ে কেটে যাবে, 73 2, তাহলে আমাদের কত যাবে 4 গণিত 2 গণিত 6, 6 দুগুণে 12, 4 12 কত হয়ে যাবে
48 টাকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত হলো? 48 টাকা। 2 এর দাগ কি বলেছে? 6 মাস অন্তর দেয় 10% চক্রবৃদ্ধি হার সুদে এত টাকা, 1 বছরের চক্রবৃদ্ধি কত? আচ্ছা ঠিক আছে, এখানে কিন্তু 6 মাস অন্তর দিয়েছে বাবা, এখানে সুদের পর্ব বার করতে হবে কিন্তু। তাহলে সুদের পর্ব কত? সুদের পর্ব হচ্ছে 6 মাস অন্তর, তাহলে 12/6 মানে আলটিমেট 2, সুদের পর্ব হয়ে গেল 2। আচ্ছা টাকা কত? আসল যেটা পি সেটা কত আছে? 1000 টাকা। আসল যেটা পি সেটা কত আছে? 1000 টাকা। আচ্ছা আর সমান কত আছে? আর সমান আছে আমার 10%। আচ্ছা ঠিক আছে, আর সময় কত আছে? সময় যেটা আছে, সময়টাকে যদি আমরা বলি এন, সমান আছে আমাদের 1 বছর। দেখো সুদের পর্ব যদি 2 হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? এখানে চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ কত হবে? সূত্র দেখো, পি ইন্টু 1 প্লাস, এইখানটা ভালো করে বুঝবে, পর্ব 2 তাহলে r/2/100 টু দি পাওয়ার 2n মাইনাস পি, পি ইন্টু 1 প্লাস r/2 টু দি পাওয়ার 2n/100 মাইনাস পি। ঠিক আছে, 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার 2n মাইনাস পি। এবার দেখো যদি সুদের পর্ব তখন 3 হয়ে যেত, তখন কত হতো? r/3 টু দি পাওয়ার 3n হতো। এবার এখানে মানটা বস করে দিই, পি এর মান কত? 1000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? 10, তাহলে 10/2 আর 100 আমি এখানে 200 করে দিচ্ছি। 2n, n এর মান 1 মাইনাস কত? 1000, তাহলে কত এলো? 1000। এই একটা শূন্য কেটে গেল, কত হলো? 20 আর 1 21, তাহলে 21/20 গণিত 21/20 মাইনাস কত আসবে? 1000। 1 2 1 2 2 5 10, তাহলে ক্যালকুলেশন কত বেরোচ্ছে? 5 ইন্টু 21 21 441/2 মাইনাস কত? 1000। তাহলে ক্যালকুলেশন এটা কত বেরোচ্ছে আমাদের? 5 1 5, 5 4 20, শূন্য হাতে থাকে 2, 5 4 20 দিয়ে 22 মাইনাস কত করতে পারি? 2000/2 মানে আলটিমেট কত বেরোচ্ছে? 205/2 মানে কত? 2 1 2 2 2 4 0.5। আমাদের কত সুদ কত বেরোচ্ছে? 102.5 টাকা। কত বেরোলো? 102.5 টাকা। পরে দেখো 3 এর দাগটা আমাদের কি আছে? এরপর আমাদের 3 এর দাগটা কি আছে? x² প্লাস bx প্লাস c সমান x মাইনাস আলফা x মাইনাস বিটা। ভালো একটা কোশ্চেন, কিন্তু একটু ঘুরিয়েছে কিরকম। এবার এইখান থেকে তোকে যেটা বার করতে বলেছে সেটা কার মান বার করতে বলছে? আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বার করতে বলছে। আচ্ছা কার মান বার করতে বলেছে? আলফা কিউব প্লাস বিটা কিউব। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এই যে x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইটা সমান কি দিয়েছে? x মাইনাস আলফা x মাইনাস বিটা। তাহলে এই যে সমীকরণটা আছে তার একটা বীজ আলফা এবং আরেকটা বীজ বিটা, তাহলে এই যে সমীকরণটা তার আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস বি বাই এ। আর আলফা বিটা কত হবে? আলফা বিটা হয়ে যাবে সি বাই এ। এই সমীকরণটা যদি আমরা বস করাই তাহলে কত আসবে? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে মাইনাস কি চলে আসবে? বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান কত? সি বাই এ। আলফা বিটার মান কত? সি বাই এ। আলফা প্লাস বিটার মান কত? মাইনাস বি বাই এ। এবার ক্যালকুলেশন যাও, মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব বাই এ কিউব মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে। দেখো 3bc বাই এ স্কয়ার। এবার তুমি দেখো এখান থেকে কমন মানে লসাগু করে দাও এ কিউবটা, তাহলে কত আসছে? মাইনাস বি কিউব প্লাস 3abc। তাহলে এটার মান কত হবে? এটার মান হবে মাইনাস বি কিউব প্লাস 3abc বাই এ কিউব। পরে যেটা হবে সেটা হচ্ছে দেখো 4 এর দাগ। 4 এর দাগ কি দিয়ে আছে? ভি ভেরিজিয়াস আর কিউব দিয়ে আছে। 4 এর দাগ কি দিয়ে আছে? ভি ভেরিজিয়াস আর কিউব দিয়ে আছে। ঠিক আছে, এখান থেকে কি দিয়েছে? আরেকটা পোরশন দিয়ে দিয়েছে, ভি সমান 3 দিয়ে আর সমান 3 দিয়েছে, আর সমান 3 দিয়েছে, আর ভি সমান কত দিয়েছে? 18 পাই। ভালো একটা কোশ্চেন, ভি সমান দিয়েছে 18 পাই। এবার তুমি দেখো এখানটাকে আমরা কনস্ট্যান্টটাকে তুলে দিচ্ছি, বা ভি সমান কি বের হবে? কে আর কিউব। ব্র্যাকেটে তোমরা লিখবে কি লিখবে? কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখবে। এবার দেখো আর সমান 3 এবং ভি সমান যদি 18 পাই বস করাই, 18 পাই বসিয়ে পাই, 18 পাই কি করছে? বসিয়ে পাই। একটা জিনিস লক্ষ্য করে, এটা যদি বসায় তখন কে এর মান কি হবে? ভি এর মান কত? 18 পাই কে ইন্টু আর কিউবের মান কত? 3 এর কিউব হচ্ছে 27। এবার দেখা যাক কে সমান তাহলে কত হবে? 18 পাই বাই কত হবে? 27। 9 3 27, 9 2 18, তার মানে আলটিমেট যেটা বেরাবে 2 পাই বাই 3। এটা কে এর মান বেরাচ্ছে। এবারে ওই এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই তাহলে কে সমান 2 পাই বাই 3 এর মান আমি কি করব? 1 নম্বর সমীকরণে বসিয়ে পাবো। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর
সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসালে কত হবে? সমীকরণে বসালে কত হবে? ভি সমান কে এর মান কত? 2π/3 ইনটু কত হয়ে যাবে? 2π/3 ইনটু কত হয়ে যাবে? আর কিউব। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। দেখো ভি সমান 2 π আর কিউব মানে 2π/3 তার হোল কিউব। হয়ে গেল শেষ 4 এর দাগ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে 5 এর দাগ। কি বলেছে? একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেমি, কেন্দ্র থেকে জ্যা দূরত্ব কি বলছে? 16 সেমি দূরে থাকলে, আচ্ছা ঠিক আছে, কেন্দ্র থেকে কোন জ্যা 16 সেমি দূরে থাকলে, একটা আমার বৃত্ত, এটা আমার বৃত্ত, বৃত্তর একটা জ্যা আছে কেন্দ্র থেকে কত সেমি দূরে? কেন্দ্র থেকে 16 সেমি দূরে। এটা আমরা লম্ব অঙ্কন করছি, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, জ্যাটার নাম আমরা দিয়ে দিচ্ছি এবি। কত দূরে আছে? 16 সেমি দূরে আছে। আচ্ছা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 20 দিয়ে দিয়েছে। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 20 সেমি দিয়ে দিচ্ছে। জ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা আমি একদম বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরা করে নেবে। তাহলে দেখো এটা তোমার একটা সমকোণী ত্রিভুজ বাবা, এটা তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে এটা তোমার ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এই দূরত্বটা কত পাবে? এই দূরত্বটা পাবে √20² - 16² করে এটার মান বের করাবে। কি রকম? √20² - 16² করে এখানে অ্যানসারটা বার করাবে, তাকে 2 দ্বারা গুণ করে দিবে। তার মানে এটাই বেরিয়ে যাবে আমাদের কি হলো? জ্যার দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এটা একদম সোজা আছে, আমি আর করাচ্ছি না বেশি। এরপর আমরা করে দেবো 6 এর দাগ। এটা বুঝতে পেরেছো? এটা করে নেবে। এটা এই পিবি এর মান বার করবে, তাকে 2 দ্বারা গুণ করে দিবে। ওটা ওরা কি বলছে? জ্যাটির দৈর্ঘ্য কত, মানে পুরো এবি এর মান পেয়ে যাবে। এবার আমরা করাচ্ছি 6 এরটা। এবিসি একটা ত্রিভুজ, খুব সুন্দর একটা অঙ্ক, এটা আমাদের থ্যালাস থেকে দিয়েছে। এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ যার বিসি সমান্তরাল ডি, বিসি সমান্তরাল আমার ডি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো যেটা আমাদের দিয়েছে এডি বাই ডিবি, এডি বাই ডিবি সমান আমাদের কত? 2/5। এডি বাই ডিবি সমান 2/5। আর কার মান দিয়েছে? এসির মান, পুরোটার মান দিয়ে আছে দেখো। আচ্ছা এসিটা আমরা এখানে লিখছি, এসি সমান আমাদের দিয়ে আছে 21 সেমি। এবার দেখো এসির মান দেওয়া আছে, এই মান চেয়েছে, তার মানে পুরাটা আর বাই উপর একটা যদি করি, তাহলে এরও এবির মান দরকার, এরও এবির মান দরকার। কি করে পাবো এবির মান? এডি বাই ডিবি দিয়েছে, এর উভয় পক্ষকে তুমি 1 যোগ করে দাও। তার মানে দেখো এই এডি বাই ডিবি, এডি বাই ডিবি প্লাস 1 আর যদি 2/5 প্লাস 1 করে দিই, তার মানে এই জায়গাটা লক্ষ্য করো, এই এডি প্লাস ডিবি বাই ডিবি চলে আসবে। আচ্ছা এই একটা জিনিস লক্ষ্য করো, আমার যেটা দরকার এই বাই উপরটা দরকার, উপরটা দরকার। তার মানে এটাকে না একটু ঘুরিয়ে দাও, তাহলে সুবিধা হবে। এটাকে ঘুরিয়ে দাও, এডি বাই ডিবি আছে, এটাকে ডিবি বাই এডি করে দাও। ডিবি বাই এডি সমান এটাকে ঘুরিয়ে দাও, কত করবে? 5/2। এবার তুমি যোগ করো। কেন এবার নিচেই করো স্যার? কেন এডিটা আপনি নিচেই করলেন? কারণ ওরা চেয়েছিল কি? এসি বাই ওপরটা চেয়েছিল। তার মানে এটাকে আমরা কি করব? এবি বাই ওপরটা করব। তার মানে এবার উভয় পক্ষকে যোগ করি, ডিবি বাই এডি যুক্ত 1 আর 5/2 যুক্ত 1। তার মানে এটাই যদি আমরা করি কত বেরোবে? ডিবি প্লাস এডি বাই এডি সমান এটা কত বেরোবে? 2 × 2 = 5, 2 × 7/2 বেরোবে। তাহলে এবার দেখো এই ডিবি প্লাস এডি, এই ডিবি প্লাস এডি মানে এবি বাই এডি কত হলো? এবি বাই এডি কত হলো? 7/2। এবার দেখো থ্যালাসেরটাই এই সূত্রটা বেরো। থ্যালাসের সূত্র অনুযায়ী, থ্যালাসের সূত্র অনুযায়ী কি লিখবো? এবি বাই এডি, আমরা কি স্টাইল দিলাম? এবি পুরাটা বাই এডি। তার মানে এর ক্ষেত্রে কি হবে? এসি পুরাটা বাই এই। আচ্ছা এবি বাই এডি এর মান দেওয়া আছে 7/2। এসি, এসির মান কত? এসির মান দেওয়া আছে 21। আমার এই জিজ্ঞাসা, তাহলে এই সমান কত হবে? 2 × 21/7, 7 × 3 = 21। তার মানে আমাদের কত হয়ে যাবে? আমাদের হয়ে যাবে 6 সেমি। আমাদের হবে কত অঙ্কটা হবে? 7 এর অঙ্কটা হবে। 7 এর অঙ্কটা কি বলেছে? একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 12 সেমি এবং এত হলে রম্বসটির বাহু দৈর্ঘ্য কত? আমি শুধু ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা করে নেবে। মনে করো সাপোজ আমি একটা রম্বস আঁকছি। আমরা কি জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দুটো জায়গা ভালো করে বুঝে, সমকোণে এক সমকোণ আবার সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কত আছে? 12 সেমি 16 সেমি। একটু ভালো করে বুঝবে, আমি একটা জাস্ট নাম দিয়ে দিচ্ছি এবিসিডি, এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা পারবে করতে। 12 সেমি মানে কি? এটা 6, এটা 6, ব্যাস। 16 সেমি মানে কি? এদিকটা 8, এদিকটা 8। একটু আগে আমি কি বললাম? রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এদিকটার কর্ণের দৈর্ঘ্য 12 মানে 6, 6, এদিকটার কর্ণের দৈর্ঘ্য 16 মানে 8, 8। তার মানে দেখো আমি আবার কি বলেছি? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কারণ এই অ্যাঙ্গেলটা কত? 90। সবাইকার 90, যে কোনো একটা ধরলে হচ্ছে। তাহলে এই যে আমি যদি নাম এটাকে ও দিয়ে দিই, তার মানে এই যে এ ও বি, এটা কি ত্রিভুজ? এটা আমাদের বাবা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। যার অতিভুজ কে? অতিভুজ এবি। কেন অতিভুজ এবি? কারণ এই অ্যাঙ্গেলটা যদি 90
90 এর বিপরীত বাহু হয়ে অতিভুজ। তাহলে এবি সমান রুট ওভার অফ কত 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। আমি এর আগের দিন অনেকগুলো ত্রিকোণমিতিক পোরশন বলেছিলাম, 3 4 রইলে একটা 5 হবে, 6 8 রইলে 10 হবে। এই যে এটা কাজে লাগছে দেখো, 8 6 ক্যালকুলেশন করতে সুবিধা, তাড়াতাড়ি হবে। 10 আমাদের এককটা কি আছে সেমি, তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 10 সেমি। এটা আমি পুরো অঙ্কটা করাচ্ছি না, আমি বুঝিয়ে দিলাম, তোমরা একটু ভালো করে বুঝে নেবে। আমি যেটা করাবো আমি সেটা করাবো, 8 এর অঙ্কটা আমি ভালো করে করাচ্ছি। দেখো 8 এর অঙ্কটা ভালো করে বুঝবে। 8 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা যদি পারো এটা স্টার নিয়ে নেবে, ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। এটা সাইন কোসেক দিয়ে দেয়, ট্যান কট দিয়ে দেয়, এই অঙ্কটাই সেম ভাবে ঘুরিয়ে দেয়। কিন্তু কি দিয়েছে দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 দিয়ে একটা যা মান দিয়েছে যে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা সমান, এই 10 কেন 2025 2026 যাই পারা দুগ না কেন আমাদের সেম অ্যানসার জায়গায় যাবে। দেখো ভালো করে দেখে নেবে। কিন্তু এটা আমরা কি করব, এই যে সাইন থিটা, এটা সাইন থিটা রাখবো, কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে আমার 1/sin থিটা ইকুয়াল টু 2। এবার তোমরা একটু বুঝো, আমি যদি সাইন থিটাকে লসাগু করি, আমি যদি সাইন থিটাকে লসাগু করি তাহলে কি আসবে, sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত আসবে 2, sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত আসবে, sin স্কয়ার থিটা প্লাস 1 বাই sin থিটা সমান কত আসবে 2, ক্রস গুণ করো, ক্রস গুণ করো, sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কত আসছে 2 sin থিটা আসছে, বা একটু একদিকে নিয়ে আসো, sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস 1 সমান কত আসবে 0। দেখো বাবা এইটা কার সূত্র পড়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, sin থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। স্কয়ার টার্ম যদি 0 হয় তার মানে নরমাল টার্ম 0, স্কয়ার টার্ম যদি 0 হয় তার নরমাল টার্ম 0। তাহলে বাবা এখান থেকে sin থিটার মান কত আসছে 1, sin যদি 1 হয় তাহলে কোসেক থিটা কত আসবে 1/sin থিটা, মানে 1/1 মানে 1। এবার জাস্ট তুমি এখানে বসিয়ে দিবে কত, কোসেক থিটার মানও 1 sin থিটার মানও 1, 1 টু দি পাওয়ার 10 প্লাস 1 টু দি পাওয়ার 10, 1 প্লাস 1 সমান 2। এটা 10 কেন, 500 5000 5 লাখ থাকলেও আমাদের এই অ্যানসারটা 2ই হবে, ঘাবড়ানোর কিছু নেই। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু এটা স্টার নিয়ে নেবে, ঠিক আছে। তারপরের একটা অঙ্ক আমি জাস্ট এটা বুঝিয়ে দেবো, কারণ একদম সোজা অঙ্ক আছে 9 এর দাগটা, আমি একদম এটা বুঝিয়ে দেবো, বুঝিয়ে দিয়ে তোমরা নিজেরা করবে, একদম সোজা আছে অঙ্কটা। ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত। দেখো দুটো জিনিস না তোমাকে বুঝতে হবে, এই জায়গা থেকে দুটো জিনিস না বুঝতে হবে, যে জায়গাটায় বারবার থেকে কোশ্চেন আছে। ষষ্ঠিক মান এর থেকে যদি বৃত্তীয় মানে যায় কি করব, আর বৃত্তীয় মান এর থেকে ষষ্ঠিক মানে গেলে কি করব, এর থেকে ষষ্ঠিক মানে গেলে কি করব। ষষ্ঠিক মান মানে কোন বলো, যেগুলো ডিগ্রি থাকে, মনে করো 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে বৃত্তীয় মানে লিখো, কিচ্ছু নয় বাবা, শুধু π/180 দ্বারা গুণ, বাকি কাজ আপসেই হয়ে যাবে। 60 * π/180। একটা জিনিস লক্ষ্য করো, 0 0 6 3 18 মানে কত হলো πc/3, সিটা দিতে পারো না দিতে পারো কোনো সমস্যা নেই, π/3। তাহলে এটা কি হলো, ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে আমাদের কি হলো π/180 দ্বারা গুণ। তাহলে বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে কি হবে, তার মানে দেখো ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে গেল মানে π/3 যদি বেরিয়েছে। এবার আমরা বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মান করার সময় শুধু পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো, তার মানে দেখো 60। দেখো আমরা 60 কে বৃত্তীয় করেছিলাম π/3 কে ষষ্ঠিক করলাম 60। তারপর তোমরা এটা মনে রাখবে, কোন ষষ্ঠিক মানকে বৃত্তীয় মান করতে গেলে π/180 দ্বারা গুণ, কোন বৃত্তীয় মানকে ষষ্ঠিক মান করতে গেলে পায়ের জায়গায় 180। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো করে একটু মনে রাখবে, যেটা আমাদের পরের অঙ্কটায় কাজে লাগবে। কি বলেছে 3টা কোণের অনুপাত দেওয়া আছে, কি দেওয়া আছে 3টা কোণের অনুপাত 2:3:4 দেওয়া আছে, 3টা কোণের অনুপাত দেওয়া আছে 2:3:4 একটা ত্রিভুজের। তোমরা কি করবে, ধরে নেবে x x x, তাহলে একটা 2x একটা 3x একটা 4x। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180, তাহলে শর্তে 2x + 3x + 4x সমান কত বের হবে 180। 4 3 7 2 9, 9x সমান কত বের হলো 180, x সমান 9 2 18 কত বের হলো 20। বৃহত্তরটা কোনটা 4x, তাহলে বৃহত্তর কোনটা 4 20 কত 80, এর বৃত্তীয় মান বার করবে 80 × π/180। এর বৃত্তীয় মান তোমরা কিন্তু বার করে নেবে, বৃহত্তম কোণটার বৃত্তীয় মান 4 2 7 1 9, 9 2 18 মানে আমাদের কত হলো 80 হলো। এবার তাহলে বৃত্তীয় মান যখন কত হবে 80 যখন বৃত্তীয় মান করবে তখন π/180 দ্বারা ক্যালকুলেশন করে নেবে, যা বেরাবে তাই অ্যানসার হবে। ঠিক আছে, শুরু করব। এরপরে জায়গাটা হবে আমাদের কত দাগের অঙ্ক, 10 এর দাগের অঙ্ক। 10 এর দাগের অঙ্কটা একদম সোজা, আমি বলে দিচ্ছি তোমরা নিজেরাই পারবে। সমকোণী চৌকোণের ধারের সংখ্যা a দিয়ে আছে, তল সংখ্যা b দিয়ে আছে, শীর্ষবিন্দু c। ধার কত করে থাকে, ধার থাকে 12টা, তাহলে a সমান 12। তল কত থাকে, সমকোণী চৌকোণে 6টা তল থাকে, তাহলে b সমান 6 করবে। শীর্ষবিন্দু 8টা থাকে, c সমান 8 করবে। দিয়ে ওই যে সমীকরণটা দিয়েছে ওটাই মান বসিয়ে নেবে।
ঠিক আছে, আবার একবার বলে দিই, সমকোণী চৌকোণের ধার থাকে 12টা, a সমান 12 হয়ে যাবে, তল থাকে 6টা, b সমান 6 হয়ে যাবে, শীর্ষবিন্দু থাকে 8টা, c সমান 8 হয়ে যাবে, দিয়ে ওই যে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2abc আছে, জাস্ট মানটা বসিয়ে দিবে, অ্যানসার তোমাদের বেরিয়ে যাবে। আমি আর করাচ্ছি না দশেরটা, করাচ্ছি না, আমি করাচ্ছি 11টা, দেখো কি বলেছে, একটা অর্ধগোলকের ব্যাস, আচ্ছা ছবিটা কি একটু ভালো করে বুঝবে, এটা এই সমস্ত অঙ্কগুলো না একটু বুঝে বুঝে করবে। মনে করো এটা আমার যদি একটা অর্ধগোলক হয়, এটা আমাদের তো ভূমিটা থাকে, এটা আমাদের অর্ধগোলক, এর কি বলেছে ব্যাস 12 সেমি, তো ঠিক আছে ব্যাস 12 সেমি হোক, আমার কিন্তু ব্যাসার্ধ চলে যাবে 6 সেমি, আমার ব্যাস 12 সেমি হলে কি হবে, ব্যাসার্ধ চলে যাবে 6 সেমি। এবার কি বলছে, এই অর্ধগোলকে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ক্ষেত্রফল, ভালো করে বুঝো, আমার যে এই যে গোলকটা রাখবো, আমার তার মানে যেটা এটা ভালো করে বুঝো, আমার যে গোলকটা রাখবো এই অর্ধগোলকের উপর, তার ক্ষেত্রফল করবো, মানে এটা গোলক হয়ে গেল। তার মানে তুমি একটা জিনিস ভাবো, এর ব্যাসার্ধ যা, এই যে গোলকটা করছি তার ব্যাস তা নয়, তাহলে এটা যদি 6 হয় তার মানে এটাও 6 হবে, এটা যদি 6 হয় তার মানে এই গোলকটা যে পূর্ণ গোলক তৈরি হয়েছে, অর্ধগোলকটা কি হয়েছে, অর্ধগোলকটির ব্যাসার্ধ কত, অর্ধগোলকটির ব্যাসার্ধ চলে যাবে 6 সেমি, অর্ধগোলকটির ব্যাসার্ধ চলে যাবে 6 সেমি। তাহলে এই অর্ধগোলকের ভিতরে যে সর্ববৃহৎ গোলকটা রাখা হয়েছে, এই গোলকটার ব্যাস যা, ওই অর্ধগোলকটার ব্যাসার্ধ তা, তার মানে এই গোলকটা যেটা আছে তার ব্যাসার্ধ কত হবে, ওর যেটা ছিল তার আবার অর্ধেক, বাবা 3 সেমি হয়ে যাবে, তার আবার অর্ধেক 3 সেমি হয়ে যাবে। ওরা কি চেয়েছে, সর্ববৃহৎ যে গোলককে তার ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল বক্রতল সমগ্রতল একই 4 পাই আর স্কয়ার, তার ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কয়ার, তাহলে 4 × 22 এর 7 × 3 এর স্কয়ার 9, এটাকে ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে, কত 4 × 9 = 36 × 22 22 7 কত বেরোবে, গুণ করলে কত বেরোবে, গুণ করলে বেরোবে 6 × 12 2 হাত থেকে 1, 6 × 12 2 হাত থেকে 1, 6 × 3 = 9, 18 × 19 এর 9 হাতে থেকে 1, 3 × 6 = 7 অ্যাপ্রক্স, এটা মনে হচ্ছে বেরোবে 6 × 12 2 হাত থেকে 1, 6 × 3 = 9, 18 × 19 এর 9 হাত থেকে 1, 3 × 6, ঠিক আছে, এটা এত আমাদের কি চলে আসবে, বর্গ সেমি চলে আসবে, এত কি চলে আসবে, বর্গ সেমি চলে আসবে। যদি এত সংখ্যাগুলির পরিসংখ্যা, দেখো সংখ্যাগুলো কত, আমাদের যে সংখ্যাগুলো চল xi গুলো কত, একটা আছে 1 আছে, একটা 1 এর 2 আছে, একটা 1 এর 3 আছে, এরকম করে করে যাবে আপ টু কত পর্যন্ত, 1/n পর্যন্ত। পরিসংখ্যা যেটাকে আমরা কি ধরি, fi ধরি, fi কত আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এরকম করে করে কত আছে, n আছে। দেখো একটু জায়গা ভালো করে বুঝবে, আমাদের কি হয়, গড় মানে কি হয়, গড় মানে কি হয়, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, সামেশন অফ fi xi কত হবে, এর সাপেক্ষে পরিসংখ্যা আমাদের 1, 1 এর 2 এর সাপেক্ষে পরিসংখ্যা আমাদের 2, 1 এর 3 এর সাপেক্ষে পরিসংখ্যা আমার 3, এরকম করে 1 এর 4 এর সাপেক্ষে পরিসংখ্যা 4, এরকম যেতে যেতে 1/n এর পরিসংখ্যা কত হবে n। তাহলে একটা জিনিস ভাবো, প্রত্যেকের সাপেক্ষে সামেশন অফ fi xi মানে কি, এই যে প্রত্যেকটার জন্য পরিসংখ্যা আছে তাদেরকে গুণ করে তাদের সমষ্টি, তার মানে এই সামেশন অফ fi xi কত হবে, 1 এর জন্য পরিসংখ্যা 1 আছে মানে 1 × 1, ঠিক আছে, প্লাস 1 এর 2 এর জন্য 2 আছে, তো 1 এর 2 এর সাথে 2 আছে, 1 এর 3 এর জন্য কত আছে, 3 আছে, তো ঠিক আছে 1 এর 3 এর জন্য 3 আছে, এইরকম করে যেতে যেতে শেষেরটা কত হবে, 1/n এর জন্য নিশ্চয়ই n আছে। এবার তুমি ভাবো, আমার এরকম করে করে মোট পরিসংখ্যা কত, মোট পরিসংখ্যা কত, দেখো মোট পরিসংখ্যা আমাদের কিন্তু আমাদের যতগুলো ছিল এগুলা কিন্তু মোট কতগুলো আছে, n সংখ্যক আছে, 1টা 2টা 3টা এরকম করে কতগুলো আছে, n সংখ্যক আছে, তার মানে বাই n। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2 এ 2 কেটে যাচ্ছে, দেখো 3 এ 3 কেটে যাচ্ছে, এরকম 4 এ 4 কাটতে কাটতে এখানে n কেটে যাবে, তাহলে 1 এরকম 1 যুক্ত 1 যুক্ত 1 কতগুলো 1 আছে, n সংখ্যক 1 আছে, তাহলে n সংখ্যক 1 এর জন্য যদি তাহলে যোগফল কত, n বাই কত হবে n, তার মানে কত হয়ে যাবে 1, 1 আছে কতগুলো n সংখ্যক, আর বাই কত হবে n, তাহলে সঠিক অ্যান্সার কত হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1।